গতকাল দিদিমণির নেতৃত্বে যে ভাতামূলক বাজেটটা হয়েছে, তারপর অনেকেই দুঃখী হয়ে গিয়েছিলেন যে এই বাংলা বাঙালি তো ভাতাতেই ভুলে থাকে। ওই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে, আশাকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সবার 1000 টাকা করে বাড়িয়ে দিয়েছে, ব্যাস বাংলা বাঙালি খুশ হয়ে যাবে এবং দু হাত ভরে আবার দিদিমণিকে ভোট দেবে। গেম চেঞ্জার। এবং আবার 26-এর ভাগ্য নির্ধারিত হয়ে গেল। অবশ্য যারা বলছিলেন তাদের খুব একটা দোষ দেখি না, কেননা ওই অনুপ্রাণিত চটি চাটা মিডিয়া আছে না, যারা 14 তলার অনুগ্রহে চলে, সেখানকার বিজ্ঞাপনের টাকা বন্ধ হয়ে গেলে যাদের হাউসটাই উঠে যাবে, তো তারা বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছিল যে ধিতিং ধিতিং করে নাচছে তোলামূল বাহিনী, 500 টাকা 1000 টাকা বেড়ে গেছে, ব্যাস খুশি, আমরা দারুণ খুশি, দিদি আমাদের কথা ভাবে। কিন্তু সত্যি কি তাই? আজকে যে চিত্রটা সামনে এলো সেটা কিন্তু দিদিমণির টেনশন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যে যে সেগমেন্টে তিনি এই ভাতা ভিক্ষা বৃদ্ধির চেষ্টা করেছেন, কেউ খুশি নয়। আজকে আশা কর্মীদের আন্দোলন আজ ছিঁড়ে পড়েছে সুনামির ঢেউয়ের মতো স্বাস্থ্য ভবনের সামনে। তারা কিন্তু চলে এসেছেন এবং তুমুল তীব্র প্রতিবাদ করছেন। শুধু করছেন তাই নয়, তারা কিন্তু মারাত্মক মারাত্মক কথা বলছেন। তাদের যা দাবি ছিল সেখানে 1000 টাকা দেওয়া ভিক্ষার সমান, এবং এই 1000 টাকা পাওয়াটা তারা অপমান বলে মনে করছেন। অর্থাৎ যারা ভাবছিলেন যে ভাতা ভিক্ষায় বাংলা বাঙালি ভুলে থাকবে, তারা সঠিক ভাবছিলেন না। কি হয়েছে আজকে একবার দেখে নিন। এই জায়গাটা অনেকটাই কম, তারা 15,000 এই জায়গাটা অনেকটাই কম, তারা 15,000 ডিসি সরাচ্ছে। হ্যাঁ, আমাদের মূল দাবি ছিল 15,000 টাকা ন্যূনতম ভাতা দিতে হবে। 1,000 টাকা ঘোষণা করেছে। আমরা মনে করছি যে এটা আমাদের দাবির প্রতি অবিচার করা হলো, সুবিচার হলো না, আর এটা সম্মানজনকও হলো না। আমরা একটা সরকারের ঘোষিত যে মিনিমাম ওয়েজ, সেটা তার ধারে কাছেও গেল না। জানুয়ারি মাসের যে ইনসেন্টিভ, সেটা কিছুজনকে দিচ্ছে, কিছুজনকে দিচ্ছে না, সকলকেই দিতে হবে। হাসপাতাল সংলগ্ন যে সাবসেন্টারগুলো আছে, সেই সাবসেন্টারে কর্মীরা কোনো পিএলআই পায় না, তাদের সেগুলো দিতে হবে। প্রতি মাসে মোবাইলের যে রিচার্জের টাকাটা, যেটা ফুল রিচার্জ, যেটা মিনিমাম লাগে 350, সেটা দিতে হবে। মেডিকেল লিভ দিতে হবে। কপ রেফারের কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না, এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কাজের পদোন্নতি করতে হবে। পাহাড়ের কর্মীদের টিএ দিতে হবে। এই দাবিগুলো আজকে আমরা জানাবো। অর্থাৎ দাবিগুলো কিন্তু খুব স্পষ্ট, এবং সেখানে এই 1000 টাকা বৃদ্ধি আসলে আই ওয়াশের চেষ্টা, সেটা তারা খুব ভালো করে বুঝছেন। তারা বুঝছেন যে এই সরকার মরিয়া হয়ে গেছে ক্ষমতায় থাকতে। তারা বুঝে গেছে যেভাবে এই 15 বছর ধরে গোটা বাংলার মানুষকে ডিপ্রাইভ করেছে, আশা কর্মীদের ডিপ্রাইভ করেছে, 26-এ জিতে গেলে সেই ডিপ্রাইভ করার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ ওই 500 টাকা 1000 টাকা বৃদ্ধি করলেই যে বাংলার মানুষ ভুলে থাকবে না, সেই তথ্য কিন্তু সঠিক নয়। বারবার যেটা আপনাদের বলছিলাম যে মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। এর আগে এই যদি 1970 সালের পলিটিক্স হতো, এইসব জিনিস করে চলতো, কেউ কোথাওকার খবর রাখে না কে কি কোথায় বলে গেল। আজকে প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, এবং যে বাংলাকে গুজরাট হতে দেব না, যে বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না বলে বারবার দাবি করেন, এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের বাধ্য হয়ে সেই সব রাজ্যে যেতে হয়, সেখান থেকে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাতে হয়, তবে তাদের সংসারটা চলে। আর সেখানে গিয়ে তারা কি দেখছেন? ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা, কেন্দ্রের যে সরকার, রাজ্যেও সেই সরকার। ফলে এই যে রাজনৈতিক ঝগড়ার নামে নিজেদের স্বার্থ পূরণ, সেই টাকা আসবে নিজেদের পকেটে পুরে দেওয়ার না, সেই জায়গাটা হচ্ছে না। মানুষের উন্নয়ন হচ্ছে, মানুষের জীবন ধারণের মান অনেক বৃদ্ধি পাচ্ছে, ফলে বাংলাতেও সেটা দরকার আছে। ফলে একটা ব্যাপক অংশের ভোট যে দিদিমণির দিকে ঢলে পড়বে এই ভাতা ভিক্ষা দেওয়ার পরে, এই ধারণাটা নস্যাৎ হয়ে গেল। অন্যদিকে কালকে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছে। কি ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনারা জানেন যে গতকাল কিন্তু সেই ডিএটাকেও বৃদ্ধি করা হয়েছে। গতকাল সকালেই মহামান্য সুপ্রিম কোর্টের রায় এসেছিল, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে 10,400 কোটি টাকার যে 25% রয়েছে সেটা ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে, এবং তার পাশাপাশি বাকি যে 75% রয়েছে, অর্থাৎ প্রায় 31-32 হাজার কোটি টাকা,
সেটা কিন্তু মে মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে, এবং সেটা কিভাবে ওয়ে আউট করতে হবে সেই জন্য 3জন প্রাক্তন বিচারপতি ও ক্যাগের প্রতিনিধি নিয়ে একটা কমিটি বানাতে হয়েছে। কিন্তু এই রাজ্য সরকার তো সেই ন্যায্য টাকাটা দেবে না। এই সরকার সেই টাকাটা মেরে দেওয়ার ধান্দায় আছে। এতদিন ধরে যেভাবে ডিএমএ চালিয়ে এসছে খেলামেলা মোৎসব করে, এই সুপ্রিম কোর্টের রায়ের পরও তারা সেটা মানতে রাজি নয়। এবং সেখানে কিভাবে ঘাত ঘোত খুঁজে ব্যাপারটাকে এড়িয়ে দেওয়া যায়, ডিলে করা যায়, কোনো রকমে ইলেকশনটা চলে আসুক, তারপর যা হবে হবে দেখা যাবে, ইলেকশনটা তো আগে উতরে যায়, এই মানসিকতা নিয়ে চলছে। আর তাই কালকে যে ডিএ 4% বৃদ্ধি করা হয়েছে না, এটাতেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা খুশি নয়। এটা যে ভাঁওতাবাজ সরকার, এটা যে টাকা মারা সরকার, তাদের ন্যায্য হকের পাওনাটা মেরে দিয়ে নিজেদের ভোটটা কিনছে, এটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা খুব ভালোভাবে বুঝে গেছে। ফলে আজকে টিট ফর ট্যাট একদম নবান্নের দোরগোড়ায় পৌঁছে গেছে, এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নবান্নকে কাঁপানোর একটা পরিকল্পনা তারা করছে, যদি না নবান্ন মহামান্য সুপ্রিম কোর্টের রায় মানে। কি হয়েছে আজকে একবার দেখে নিন। আমরা এসেছিলাম নবান্নে, আমরা যেহেতু পার্টি অ্যাডিশন ছিলাম, নবান্নে গিয়ে পরে আমরা আমাদের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম। গতকালকে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রায়ের কপি নাকি তারা পাননি। আমরা সেই রায়ের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম, আমরা যেহেতু পার্টি ছিলাম একটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, এবং এটাও বলতে এসেছিলাম যে একটা ডেপুটেশন কপি জমা দিয়ে রিসিভিং সেকশনে দিয়ে সেটাকে আমরা শুধু রিসিভ করিয়ে নিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথমে বলা হলো যে আমাদের 2জন প্রতিনিধি যাবেন, 1জন প্রতিনিধি যাবেন, কিন্তু আলটিমেটলি যেতে দেওয়া হলো না। এখানে এসিপির অফিসে ট্রাফিক ওয়ানে আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং ওখানে গিয়ে পরে জমা করে নিয়ে এসে দেওয়া হলো। কিসের অসুবিধা আমরা জানি না। রাজ্যবাসীকে বলছি যে এই যদি রাজ্য প্রশাসনের সদর দপ্তরের অবস্থা হয় যে যেখানে সাধারণ মানুষ একটা কপি জমা করে রিসিভ করতে পর্যন্ত পারবে না, তাহলে এই প্রশাসনটা কিভাবে চলছে সেটা ভাবুন একবার। আর রাজ্য কর্মচারী সমাজ এবং পেনশনারদের বলছি যে যেভাবে এই রাজ্য প্রশাসন আমাদেরকে নিয়ে সন্ত্রস্ত হয়ে আছে, আপনারা দয়া করে রাস্তায় নামুন। রাস্তায় না নামলে পরে এই সরকার এই রায়কে ইমপ্লিমেন্ট করাতে আরও টালবাহানা করবে। রায় কিন্তু এটা বলেছে যে বকেয়া 25% ইমিডিয়েটলি রিলিজ করতে বলেছে। আইনের ভাষায় ইমিডিয়েটলি রিলিজ করার অর্থ হচ্ছে, গতকালকে রায় হয়েছে 5 তারিখে, যে মুহূর্তে রায় হয়েছে তার পরের মুহূর্ত থেকেই সেটা লাগু হওয়ার কথা, সেটা কিন্তু লাগু হয়নি। লাগু করার দিকে তারা যাচ্ছেন না। অন্তর্বর্তী বাজেট তার প্রমাণ। 10,000 কোটি টাকা খরচা হবে 25% দিতে গেলে, তার কিন্তু কোনো প্রভিশন বাজেটের মধ্যে রাখেনি। অর্থাৎ তারা এখনো পর্যন্ত ধনায় পানায় রাস্তাতে যাচ্ছেন, এবং যেটুকু খবর আমরা পাচ্ছি সরকার রিভিউয়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের কর্মচারী সমাজের দায়িত্ব এবং কর্তব্য যে রাস্তায় নেমে সরকারকে এই বার্তাটা দেওয়া যে তুমি অনেকবার অনেক কোর্ট করেছো, এই রায়ের কোনো রিভিউ তুমি করতে পারবে না। যদি তুমি রিভিউয়ের পথে যাও তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। এই উদ্দেশ্যে এই বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তুমি কোনো রিভিউ করতে পারবে না, আমরা আগামী 8 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। কর্মচারী সমাজের কাছে অনুরোধ যে আপনারা পথে আসুন। এই ডাক কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুধুমাত্র আমরা দিচ্ছি না, এর সাথে কর্মচারী পরিষদ সহ সকল সংগঠনকে আমরা অনুরোধ করেছি এই আন্দোলনে যোগদান করার জন্য। দরকার হলে কর্মচারী ঐক্যের পক্ষ থেকে নামা হোক, কিন্তু সকলে পা মেলান, আসুন, পথে নামুন। সরকারকে বার্তা দেওয়াটা খুব প্রয়োজন। ইনি হচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের চিফ, যিনি বলা যেতে পারে ভাস্কর ঘোষ। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের যে আন্দোলন সেটা করছেন। তবে তিনি কিন্তু একা নন। আজকে কিন্তু সরকারি কর্মচারীরা রং ভুলে, রাজনৈতিক সমস্ত কিছু সমীকরণ ভুলে কিন্তু এক জায়গায় চলে এসেছেন। অবভিয়াসলি চটি চাটারা বাদ আছে, কারণ চটি চাটারা খুব ভালো করে জানে তাদের চাকরিটাই হয়তো সঠিক পথে নয়, অন্য সরকার এলে তাদের চাকরিটাই চলে যাবে। ফলে চটি চাটারা তাদের মতো করে আছে, তাদের কথা বাদ দিয়ে দিন। কিন্তু বাকি যারা সৎ পথে চাকরিটা পেয়েছেন, যাদের মেরুদণ্ডটা সোজা আছে, তারা কিন্তু এক হয়ে গেছে। এবং আজকে ভাস্কর ঘোষ গিয়ে কার্যত মুখোশটা টেনে হিঁচড়ে খুলে দিলেন। কেন? তার কারণ হচ্ছে যে গতকাল রায় বেরিয়ে গেছে, আমাদের মতো ছোট ছোট পুচকে ইউটিউবার তাদের কাছে অবধি রায়ের কপি চলে এসছে, আর বিকেলে সাংবাদিক বৈঠক করতে গিয়ে মাননীয়া বলছেন তিনি নাকি রায়ের কপিটা পাননি। সুতরাং এই মামলার অন্যতম পার্টি হওয়ার জন্য ভাস্কর ঘোষ কিছু তার সহকর্মীকে নিয়ে চলে গেছেন সিধা নবান্নে, যে এই নিন রায়ের কপি, আপনি পাননি তো আমরা দিয়ে এলাম। এবং তার সঙ্গে আরেকটা জায়গায় দেখছিলাম এই সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা বলছেন
যে প্রয়োজন হলে ওনার যদি এটা বুঝতে অসুবিধা হয় আমরা সেই আইনি অ্যাসিস্ট্যান্সটাও দিয়ে দেবো, লিগ্যাল অ্যাডভাইসটাও দিয়ে দেবো, আমরা একদম প্রোভাইড করে দেবো যাতে রায়টা কি বলেছে সেটা ভালো করে বুঝুন। এবং সেই জায়গা থেকে তারা নবান্নের চিত্রটা তুলে ধরছেন। নবান্ন মানে কি, এই রাজ্যের যে প্রশাসন চলছে তাদের হেডকোয়ার্টার। সেই হেডকোয়ার্টারটা আছে কিসের জন্য? এই রাজ্যের যারা সাধারণ মানুষ তাদের যদি কোনো অসুবিধা হয় সেটা দেখার জন্য। অথচ একটা রায়ের কপি সেটা সার্ভ করতে যাচ্ছে, সেই জন্য অবধি নবান্নে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কতখানি নির্লজ্জ, অপদার্থ, ব্যর্থ প্রশাসন ওই গতিতে বসে থাকলে এই ঘটনা ঘটে, সেটা চোখে আঙুল দিয়ে ভাস্কর ঘোষরা দেখিয়ে দিলেন। কিন্তু যাই হোক, একটা জিনিস স্পষ্ট যে ওই যে 4% ডিএ তোমাদের বাড়িয়ে দেবো এপ্রিল মাস থেকে, 1 এপ্রিল থেকে তোমরা পাবে, এই যে ভাঁওতাবাজি, এই ভাঁওতাবাজিতে আর সরকারি কর্মচারীরা ভুলছে না। গতকালই যে কথাটা আপনাদের বলেছিলাম যে সরকারি কর্মচারীরা তারা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবেন আসন্ন নির্বাচনে। হ্যাঁ, তাদের হাতে সবটা নেই, কিন্তু চোখের সামনে তারা যদি দেখে যে লুটপাটটা করতে আসছে উন্নয়ন বাহিনী, তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা যেখানে যেখানে জানাবে এবং সেটা যাতে আটকানো হয়, রাজনৈতিক মহল এগিয়ে এসে, বিরোধী পক্ষ এগিয়ে এসে সেটাকে আটকায়, সেই ব্যবস্থা কিন্তু তারা করবেন। এবার আর লুটের ভোট করতে অন্তত এই সরকারি কর্মচারীরা দেবেন না, কেননা তাদের মধ্যে গেঁথে গেছে ওই মাঝে মাঝে ভিক্ষা দেওয়ার মতো 2-1%, 4% বাড়িয়ে দেবে, কিন্তু তাদের যে ডিপ্রাইভ হওয়ার জায়গা সেটাই থেকে যাচ্ছে। অর্থাৎ এই ছলনাময়ী ছলনা, তারা কিন্তু তাতে ভুলছে না। সরকারি কর্মচারীরাও খুশি নয়। তাহলে দিদিমণি কাদের খুশ করতে পারলেন বাজেটে? আর এই দিকে এই সমস্ত কিছু যখন হচ্ছে, আজকে কিন্তু মৌকা পে চৌকা মেরেছে বিজেপি। বারবার তারা ওয়াকআউট করেছে এবং এই রাজ্য সরকারের যে দেউলিয়াপনা আছে, এই রাজ্য সরকার যে ভাঁওতাবাজি করছে, সেই জিনিসটা মানুষের সামনে নিয়ে চলে এসছে। অর্থাৎ যেটা ভাবা হচ্ছিল যে একটা রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট করেছে, যেটা তাদের এখতিয়ারের মধ্যে নেই, সেই এখতিয়ারের বাইরে গিয়ে তারা অগস্ট মাসের প্রকল্প ঘোষণা করে দিচ্ছে, একই প্রকল্প যেটা বন্ধ করে দিয়েছে নিজেরাই সেটাকেই রিলঞ্চ করছে। সেই সমস্ত কিছুর মুখোশ আজকে খুলে দিয়েছে। কি হয়েছে বিধানসভাতে আজকে এক নজর দেখে নিন। ডিলিট করে দাও এইটা। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। আপনারা বারবারই শুনছেন অশোক লাহিড়ীর অপমান, অশোক লাহিড়ীর অপমান। অশোক লাহিড়ীর অপমানটা কি হয়েছে? আসলে যেটুকুনি জানতে পারছি সেটা হচ্ছে যে অশোক লাহিড়ী তিনি তো মানে শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলা নন, সারা পৃথিবীতে সমাদৃত একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তো এই যে ঢপের চপের বাজেটটা করেছেন দিদিমণি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, আর চন্দ্রিমা ভট্টাচার্য কিসের উপর করেছেন তিনিই জানেন। তো সেই বাজেট তিনি খুঁটিয়ে পড়েছেন ভোর 4:30 অবধি। এত বড় একটা মোটা বই করে দিয়েছে। তো সেইটা পড়ার পর তিনি বুঝেছেন একটা ঢপের চপের বাজেট হয়েছে। এবং কিছুদিন আগে নির্মলা সীতারামনজি যে কেন্দ্রের বাজেটটা করেছে, তাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন না হামটি ডামটি বাজেট। তো আজকে ভরা বিধানসভায় দাঁড়িয়ে হামটি ডামটি বাজেট যে রাজ্য সরকার নিজের বাজেট করেছে, সেই জায়গাটাই অশোক লাহিড়ী তুলে ধরছিলেন। আর সেই জন্য তীব্র জ্বালা ধরেছে, তীব্র যন্ত্রণা ধরেছে। পার্সোনাল অ্যাটাকে গিয়ে অশালীন কথা, যেটা বিধানসভার মধ্যে চলে না, যার সঙ্গে এই বাজেটের কোনো সম্পর্ক নেই, সেইটা তুলে আনার চেষ্টা করেছে। ওই গায়ের জোরে গাজোয়ারি করে সমস্ত কিছু ভেস্তে দেওয়ার যে প্ল্যান আর কি। তো সেই জায়গা থেকেই বিজেপির যে পরিষদীয় দল ছিল তারা ওয়াকআউট করেছে এবং সাধারণ মানুষের সামনে নিয়ে চলে এসছে যে কী সার্কাসটা চলছে বিধানসভার অভ্যন্তরে। এবং
এটা শুধুমাত্র অশোক লাহিড়ীকে অপমান তা কিন্তু নয়, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছে যে ভাই তোমরা শুধু গণ্ডগোল করো। যেমন এই বাজেটের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, হঠাৎ করে উদয়ন গুহ উঠে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে আরে মোদির বাচ্চা তোমার বাবাকে এই সব করে বিচ্ছিরি রকম অপমান করতে শুরু করে। মানে ওই ভেস্তে দাও, কোনো রকম আলোচনা করো না, যেটার প্রাসঙ্গিকতা আছে, যেটা বাংলার ভালো করবে সেরকম কোনো কথা নেই। শুধুমাত্র তাই নয়, অন্যদিকে আমি দেখছিলাম যে অগ্নিমিত্রা পাল তার সঙ্গে ফিরহাদ হাকিমের লেগে গেছে। আসলে ঠিক জায়গায় বানটা ছুঁড়েছেন তো অগ্নিমিত্রা পাল। তিনি প্রশ্ন করছেন যে এই রাজ্যের শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত, এই রাজ্যের বিজ্ঞান খাতে বরাদ্দের পরিমাণ কত, আর সেখানে মাদ্রাসা শিক্ষার জন্য এত কিছু বাড়ানো হচ্ছে কেন। ব্যাস অমনি গায়ে জ্বালা ধরে গেছে ফিরহাদ হাকিমের। আমাদেরকে ক্রিমিনাল নয়, আমাদের ক্রিমিনাল বলবেন না। আরে কে ক্রিমিনাল বলেছে? মাদ্রাসা শিক্ষায় বাড়ছে, বাকি জায়গায় বাড়ছে না কেন? এই সামান্য প্রশ্ন, ক্ষমতা থাকলে উত্তর দাও। আজকে মমতা ব্যানার্জি 2011 সালে যখন ক্ষমতায় এসেছিল, মাদ্রাসা শিক্ষার জন্য কি বাজেট ছিল আর আজকে কি বাজেট দেওয়া হচ্ছে, সেই বাজেটের ফলে মাদ্রাসা শিক্ষা থেকে এই 15 বছরে কি উত্তরণ হয়েছে, সংখ্যালঘু সমাজের এই মাদ্রাসা শিক্ষা নিয়ে কজন ডাক্তার ইঞ্জিনিয়ার বেরিয়েছে, সেই উত্তর তো দিতে হবে সরকারকে। আর না হলে এই টাকাটা যে খরচ হচ্ছে, এটা কোথায় খরচ হচ্ছে, কাদের পকেটে ঢুকছে, সেই প্রশ্ন বিরোধীরা করবে না, সেই প্রশ্নের উত্তর মানুষ জানতে চাইবে না। আসলে এদের ভয়টা অন্য জায়গায়, সেটা হচ্ছে এদের মুখোশটা খুলে যাচ্ছে। প্রতিশ্রুতির বাজেটে আয়ের দিশা কই? রাজ্যের মাথায় 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন চিৎকার করে করে প্রত্যেক দিন বলতেন বামেরা 2 লক্ষ কোটি টাকার দেনা রেখে গেছে, 2 লক্ষ কোটি টাকার দেনা রেখে গেছে। হ্যাঁ, বামেরা একটা বড় দেনা রেখে গেছে, এটা ঠিক, কিন্তু সেটা শুধু বামেরা নয়। এই রাজ্য যবে থেকে রাজ্য সরকার পেয়েছে স্বাধীনতার পর থেকে, অর্থাৎ কংগ্রেস সরকার, যুক্তফ্রন্ট সরকার এবং বাম সরকার সব মিলিয়ে 1,87,000 কোটি টাকার দেনার দায় ছিল। আর সেটা গত 15 বছরে 8 লক্ষ কোটি টাকার উপরে নিয়ে চলে গেছে এই রাজ্য সরকার বলে মিডিয়া রিপোর্ট আসছে। এবং সেখানে এটা সরলীকরণ দাঁড়ালে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, তাদের মাথায় 1 লক্ষ টাকার বোঝা, ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে এই রাজ্য সরকার। কেন? কেননা ওই দুর্গাপূজার অনুদান দিয়ে ভোট কিনতে হয়। কেন? কেননা ওই ক্লাবগুলোকে অনুদান দিয়ে ভোট কিনতে হয়। কেন? কেননা ওই খেলা মেলা মোৎসবে টাকা দিতে হয়। এই অনুদান, এই ভাতা, এই করে করে রাজ্যটা চলে যাচ্ছে। বেশ, অনুদান দিন, মানুষ যাদের দরকার আছে তাদেরকে দিন, সেই নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার কাছে টাকা নেই, ধার করে আপনি ঘি খাবেন? ভোট কেনার জন্য ধার করে করে রাজ্যটাকে ডুবিয়ে দেবেন? এই প্রশ্নগুলোই বিরোধীরা তুলছে, আর সেটা খুব গায়ে লাগছে। সেই জন্য সব ভণ্ডুল করার চেষ্টা করছে। কিন্তু দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে যে যতই চেষ্টা করো, বাংলা এবং বাঙালিকে কিন্তু এবার বোকা বানানো যাবে না। বাংলা এবং বাঙালি কিন্তু প্রস্তুত হয়ে আছে। হ্যাঁ, একটা জায়গাতেই খটকা আছে, সেটা হচ্ছে ভোট মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে তো, এবং গণনাটা ঠিকভাবে হবে তো, মাঝখানে কোনো কারচুপি হয়ে যাবে না তো, যদি সেগুলো সঠিক হয়। এবং অবভিয়াসলি বিরোধী দল হিসেবে সেটা বিজেপির বড় দায়িত্ব থাকছে। যদি মানুষ নিজের ভোট নিজে দিতে পারে এবং কাউন্টিংয়ে কোনো রকম এরা গণ্ডগোল করতে না পারে, তাহলে ঢাকি সমেত বিসর্জনের জন্য বাংলা যে তৈরি হয়ে আছে, এই ভাতা ভিক্ষা দিয়েও যে বাঁচতে পারবে না, আজকে বাজেটের পরের দিনে সেই ছবিটা বিভিন্ন সেগমেন্টে কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন? এরপরেও ভাতা ভিক্ষা দিয়ে দিদিমণি বাজিমাত করে দেবে, নাকি মানুষ সচেতন হয়ে গেছে আর ভাতা ভিক্ষা নয়, এবার নিজের ন্যায্য পাওনাটা, চাকরি এবং বেটার লাইফস্টাইল পাওয়ার জন্য ডাবল ইঞ্জিন সরকারের উপরই মানুষ ভরসা রাখবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।